ভাই সত্যি করে বলছি, কিন্তু দাদা ছুটিয়ে লাল করে দিয়েছে। এমন দৃশ্য বাংলাদেশে এই প্রথম। যে আগিলাদিন নাইরে নাতি খাবলাইয়া খাবলাইয়া চিনি খাইতি যে বার্তা দিয়েছে, এটা ভারতের জন্য একটা কঠিন সমুচিত জবাব বলে আমি মনে করছি। বিরল ঘটনাই ঘটছে। বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতি উত্তরে তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কি করেছে, ভারতীয় কৃষককে ধরে আনছে। এখন ভারতীয় কৃষককে ধরে আনার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেখেন, সাহস থাকলে, হিম্মত থাকলে সম্মান নিয়ে বাঁচা যায়। ডোনাল্ড ট্রাম্প স্পেশাল সুবিধা দিতে চাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ সকল ব্যবসা বাণিজ্যের জন্য। আমেরিকা বাংলাদেশকে স্পেশাল সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। অপরদিকে কঠিন করেছে ভারত সহ, চায়না সহ, মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের জন্য। ওই আরাফাতটা তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস। তোদের ফর্মুলায় বাংলাদেশ আর কখনো চলবে না। 1971 একটা যুদ্ধ হয়েছে, 2024 একটা যুদ্ধ হয়েছে। বাংলাদেশকে ঠিক করতে গেলে আরো একটা বিপ্লব দরকার। সে বিপ্লবটা হলো দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত এবং করাপ্টেড অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে। আপনাদেরকে আরো একটা বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। সেই গুণে ধরা অযোগ্য 53 বছরের অপদার্থ মূর্খ রাজনীতিবিদদেরকে বিদেশে বিভিন্ন দেশের এজেন্টদের মতো স্বাস্থ্যধারে পশ্চিমে নয় পূবে যেতে চাইছে ঢাকা। চীন করুণায় কুনমিং হতে চলেছে কলকাতার বিকল্প, অর্থাৎ চীনের কুনমিং হতে চলেছে কি কলকাতার বিকল্প। শিক্ষার্থী জনতার পক্ষ থেকে বিএনপিকে আরো কঠিন বার্তা দেওয়া হলো। দর্শক, বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তাদের ক্ষমতার খায়েশ যে কোনো মূল্যে জনগণের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার যে খায়েশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে, যার মাধ্যমে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। কৃষকরা দেখিয়ে দিল বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতি উত্তরে তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কি করেছে, ভারতীয় কৃষককে ধরে আনছে। এখন ভারতীয় কৃষককে ধরে আনার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেখেন, সাহস থাকলে, হিম্মত থাকলে সম্মান নিয়ে বাঁচা যায়, তার একটা প্রমাণ দিল আমাদের দেশের কৃষক ভাইয়েরা। এখান থেকে আমাদের বিজিবিকে শিখতে হবে যে কি আচরণ করা উচিত। তারা মনে করেন আপনারা, যখন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছিল, সেই দিন ফুল দিয়ে কফিন গ্রহণ করেছিল আমাদের বিজিবি। ওই দিন যদি প্রতি উত্তর দিত, ওই দিন যদি একটা বিএসএফকে ফালাই দিতে পারত, তাহলে দেখতেন এত দূর পর্যন্ত কিন্তু গড়াতো না। আজকে বছরের পরে বছর ইন্ডিয়া কাঁটাতার দিয়ে গেছে জিরো লাইনে, অথচ আইন আছে যে দুই দেশের মধ্যে 300 মিটারের মধ্যে কাঁটাতার দেওয়া যাবে না, অর্থাৎ কোনো দেশ কাঁটাতার দিলে 150 গজ দূরে দিতে হবে। অথচ তারা জিরো লাইনে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের এক স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সে বলছে শেখ হাসিনা চুক্তি করছে, এই জন্য তারা এটা সুযোগ দিতে বাধ্য, নির্দিষ্ট কিছু সীমান্তে জিরো লাইনে তারা কাঁটাতার দেবে। আমার কথা, শেখ হাসিনা অবৈধ চুক্তি করে গেছে, সেইটা এই সময়ে এসে বর্তমান উপদেষ্টা সে নতজানু আচরণ করবে? তার চাইতে ওই কৃষক ভালো, যেই কৃষক আপনার হলো আমাদের ভারতীয়দেরকে আটক করে রাখছে, বাংলাদেশের কৃষককে উঠাই না যাওয়ার প্রতিবাদে বাধ্য হয়েছে পতাকা বৈঠক দিতে, বাধ্য হয়েছে আমার কৃষককে ফিরাই দিতে। আজকে প্রিয় বাংলাদেশের নাগরিকরা, যখন থেকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছি, তখন থেকে আমরা কি কি পেলাম? এই যে অনেকে বলে না, আমরা অযথা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি, ভারতের পণ্য বয়কট করি। ভাই, হিসাবটা তো বুঝতে হবে। আমার এখানে $18 বিলিয়ন আমাদের প্রবাসীরা রিজার্ভ আমাদের ডেভেলপ করে, বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, তার $12 বিলিয়ন ভারতে চলে যায়। এর মধ্যে এই যে 2023-এর সময় থেকে আমরা যখন আগ্রাসন বিরোধী কথাবার্তা শুরু করলাম, 2024-এ এসে এইটা $10.2 বিলিয়ন রূপান্তরিত হলো। এরপরে আমরা যখন আরও শক্তিশালী করলাম ভারতের আগ্রাসন বিরোধী লড়াই, তখন এটা $5.99 বিলিয়নে রূপান্তরিত হলো। এইবার আমারে বলেন, ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দেশের কোনো উপকার করছে না ক্ষতি করছে? আমাদের কোম্পানি, আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলতো না, সেগুলো ভালো চলছে। এইটা যারা বোঝে না তাদেরকে আমরা কী দিয়ে বোঝাবো? আমরা সবাইকে আহ্বান জানাই, ভারত ইস্যুতে নতজানু করার কোনো সুযোগ নাই। আপনারা শিখবেন কার কাছ থেকে? বাবর ভাইয়ের কাছ থেকে শিখবেন। আপনারা কার কাছ থেকে শিখবেন? ইলিয়াস ভাইকে দেখে শিখবেন। ইলিয়াস ভাই কোন ইলিয়াস ভাই? সাংবাদিক ইলিয়াস ভাই তো আমরা শিখবই,
কিন্তু আরেকজন ইলিয়াস রয়েছে যে বরাক নদীর উপরে টিপাই মুখ বাদ দেওয়ার প্রতিবাদে লং মার্চ করেছিলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন, নিহত হয়েছেন। সে আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। আমরা আজকে এই কৃষকের ঘটনা থেকে যদি শিক্ষা নিতে না পারি, আমাদের বিডিআর, আমাদের বিজেপি যদি শিক্ষা নিতে না পারে, তাহলে আর কিছু করার নাই। এবং সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বন্দ্ব সীমানা কেন্দ্রিক আমাদের উপর যে আগ্রাসন চালাচ্ছিল, আমাদের জনগণকে সবাই স্যালুট দেন একবার। বিজেপিকে বলবো জনগণের কাছ থেকে শেখেন। তাদের মধ্যে যে জ্বালা, দেশের জন্য যে জ্বালা, এই জ্বালা আপনার মধ্যে জ্বলান। এবং সরকারকে বলবো দ্রুত এই বিজিবি নামটা পরিবর্তন করে বিডিআর নাম দেন। বর্ডার গার্ড এটা কোনো টেকসই এবং জুতসই নাম না। বাংলাদেশ রাইফেলস এটা হলো জুতসই নাম। এবং বাংলাদেশ রাইফেলস এই নাম যখন ছিল তখন ভারত ভয় পাইতো, আর যখন থেকে বর্ডার গার্ড হয়ে গেছে তখন আমাদের বিজিবিকে চৌকিদার হিসেবে বিবেচনা করছে বিএসএফ। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওরে আরাফাইত্যা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি, গুজবের মাধ্যমেই কেটেছে গত 16টি বছর আওয়ামী লীগের। মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ। তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে। গুজব ছাড়া একটা সেকেন্ডও যেন এই দলটা টিকতে পারছে না। আপনারা জানেন গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন, কমপক্ষে 50টার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ। একদিন 0 পয়েন্টে আসে, একদিন চট করে চলে আসে, একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে, একদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পালিয়ে যায়, সেনাবাহিনী প্রধান পালিয়ে যায়, সেনাপ্রধান দায়িত্ব নিয়ে নিবে, কু হচ্ছে, বাংলাদেশের সমন্বয়করা পালাচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিদেশে তারা বাড়ি করছে, পাসপোর্ট করছে, রাজনীতিবিদরা অস্থির হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন নামে বেনামে গুজব আর গুজব। সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে যে রাতের বেলায় সেনাপ্রধান চেঞ্জ হচ্ছে, কু হচ্ছে, বাংলাদেশের শাসন ক্ষমতা আর্মি নিয়ে নিচ্ছে, ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পালিয়ে গিয়েছে, উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে। কি পেলেন সকালবেলা? এই গুজব বাহিনী আসলে কোনো লজ্জা শরম নাই, এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দুমাত্র তাদের শরমও করে না। ওদের যে পেজ, ওদের যে ফলোয়ার, ওদের যারা লোক, তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে। আজকের সেরকম আরেকজন গুজববাজের কথা বলবো স্পেশালি, তিনি হচ্ছেন আরাফাত। এই টাউট আরাফাত সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন, যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠকেছিলেন, কিন্তু কাটচোট করে তারপরে হিরো আলমকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণও করেছে, যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন। সেই আরাফাত আজকে বলছে, গুজববাজ আরাফাত, যে আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। বলে কে? চোর, টাউট, গুন্ডা, খুনি আরাফাত। এই যে টাউট, এই টাউট বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে। ওরে আরাফাত, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি। ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে, যে বেশি কম ভোট পাবে, একটু কম পাবে, সে বিরোধী দল হবে, ওদেরকে বিচার করতে হবে, জঙ্গি সহ বিভিন্ন মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে, ওদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ওদের দলের যারা জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে হবে। ওরে মামু বাড়ির আবদার, খুনির ঘরের খুনি, তোর আবার নিরাপত্তা, তোর আবার ভোট, তোর আবার নির্বাচন, তুই কোত্থেকে সাহস পেয়েছিস? তোকে আমি চ্যালেঞ্জ দিলাম 24 ঘন্টার মধ্যে যদি তুই ফেস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাতে না পারিস, তাহলে তুই কোন বাবার সন্তান সেটা তুই পরিচয় দিতে পারবি না। তবে আমি 24 ঘন্টা সময় দিলাম আরাফাতকে আমি 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে জাতির কাছে এসে তুই পারলে প্রমাণ কর, তুই তো নির্বাচন করবি, পারলে প্রমাণ কর যে হোয়ার আর ইউ নাও। তোমার যদি শক্তি থাকে, তোমার যদি কোনো ধরনের এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করার মুরাদ না থাকে, তাহলে তুই আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলিস কেন? এই ঘৃণিত অপসংস্কৃতির লোক, এই ঘৃণিত অভিশপ্ত বাংলাদেশের কাছ থেকে একেবারে বিতাড়িত শয়তানগুলো, কিভাবে তোরা আজকের এইরকম করে কথা বলিস, যেই কথাগুলোর সাথে গত 2-4 মাস আগে এই যে বাংলাদেশ থেকে হাসিনা তোর পালিয়ে গেলি 6-7 মাস আগে, সেই সময় লজ্জা করে নাই 2000 মানুষকে হত্যা করতে, গুম করতে, খুন করতে? এখনো মানুষগুলো বিছনায় কাতরাচ্ছে। শরম আছে, লজ্জা আছে এই বেহায়াদের? এরা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশে। কি চিন্তা করে দেখেছেন?
এই গুজববাজরা হচ্ছে সকাল সন্ধ্যা এই কথাগুলো বলে। এখন আপনারা বলতে পারেন বলে কেন? হ্যাঁ বলে। বলে একটা কথা বলতে বলতে এস্টাবলিশমেন্ট করতে চায় যে উই আর অ্যাক্টিভ ইন পলিটিক্স। তারা এখন পলিটিক্সে অ্যাক্টিভ আছে। যারা হারিয়ে গিয়েছে, যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যাদেরকে কেউ খুঁজে পায় না, এমনকি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখবেন তাহাজ্জুদের সময় 3 থেকে 4 জন মিলে একটা মিছিল করে। মিছিল করে তার মধ্যে আবার 2 জন পিছনে তাকায়, বারবার এরকম তাকায়, কেউ আসছে কিনা দেখে। তো যারা তাহাজ্জুদ গুজারির মিছিল করে আবার সেখান থেকে 2 জন পিছনে তাকিয়ে দেখে যে কেউ আসছে কিনা, তারা নাকি বাংলাদেশে আসবে, নির্বাচন করবে। আবার তারা বলছে যে এটা করতে হবে, সেটা করতে হবে। তোমার এই ষড়যন্ত্র, তোমার এই বক্তব্য, আমি অবাক হয়ে যাই। এই বক্তব্যগুলো নিয়ে কথা বলতে হয়, এটাও আমার কাছে ঘৃণা লাগে। কতটা অভিশপ্ত এগুলো। আচ্ছা বলেন তো, আরাফাত এই যে ওরে মানুষ বলে যে কোমরা পটাশ না কি কি বলে, আমি তো এগুলো জানিও না এই ভাষাগুলো। তো এই যে পটাশ গুলো যে কথা বলে, কোত্থেকে বলে? ও যদি মায়ের সন্তান হয়, বাবার সন্তান হয়, ও আমি লাইভ করছি আপনারা জানেন, যখন যেখানে বসে লাইভ করছি, আওয়ামী লীগেরা বলেও আমি বলেছি আমি এখন মালয়েশিয়ায়, আমি এখন অস্ট্রেলিয়ায়, আমি এখন আপনার কি বলে তুরস্কে, আমি এখন অমুক জায়গায়, বলি নাই? তোরা কোথায় আসছিস বল? তুই যদি বলতে পারিস যে তুই এখন ভারতে পালিয়ে আছিস, বল যে আমি ভারত থেকে বলছি। তুই যদি এখন কয়েকদিন আগে একটা ভিডিও লাইভ দেখতেছিলাম, আরাফাত লাইভে এসে কথা বলছে, আর আরাফাত ফেস ক্যামেরা অফ রাখছে, আর ক্যাপশনে লেখা মাননীয় তথ্যমন্ত্রী। এখন কি ভাষায় গালি দেব? ও কার তথ্যমন্ত্রী? ও পাপিয়া সম্রাটদের সেই সকল অস্ত্রের তথ্যমন্ত্রী না কিসের তথ্যমন্ত্রী? ডোনাল্ড ট্রাম্প স্পেশাল সুবিধা দিতে চাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ সকল ব্যবসা বাণিজ্যের জন্য। আমেরিকা বাংলাদেশকে স্পেশাল সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। অপরদিকে কঠিন করেছে ভারত সহ, চায়না সহ, মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের জন্য। আর বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য স্পেশাল সুবিধা দিতে চা ডোনাল্ড ট্রাম্প, এবং নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে চাচ্ছেন জনাব ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, জনাব ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমরা শুনে আসছিলাম আওয়ামী লীগের প্রপাগান্ডাগুলা। তারা প্রপাগান্ডা চালিয়েছিলেন যে ভারত থেকে, ভারতীয় বাংলা মিডিয়াগুলা থেকে, ভারতীয় ইংরেজি মাধ্যম এবং উর্দু, হিন্দি সহ ভারতীয় বিভিন্ন মিডিয়াতে তারা প্রপাগান্ডা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা ছিনিয়ে নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থাকতে দিবেন না, আর শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবেন। এই প্রপাগান্ডাগুলা যে মিথ্যা, তখন আমরা বলার পরেও আপনারা অনেকটা চিন্তিত ছিলেন, প্রত্যেকেই চিন্তায় ছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ভালো সুবিধা থাকার কারণে, ভালো সম্পর্ক থাকার কারণে হয়তোবা ভারতকে প্রাধান্য দিতে গিয়ে আবারও বাংলাদেশের জনগণের উপরে আওয়ামী লীগের দুঃশাসন চাপিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্প। এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হিলারি ক্লিনটন সহ ডেমোক্রেটিকদের সাথে ভালো সম্পর্কের কারণে ডোনাল্ড ট্রাম্প বেজার হয়ে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসহযোগিতা করবেন এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করবেন, যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। প্রিয় দর্শক, এই সকল প্রপাগান্ডা আজকে মিথ্যায় পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প নিজের মুখ থেকে। অপরদিকে বাংলাদেশের পাশে যেই দেশটি বাংলাদেশকে চিপিয়ে রাখার জন্য, গলা টিপে টিপে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছে, সেই ভারতকে চায়না আজকে যে নিউজটি দিয়েছেন, ভারত মহাসাগর দখল করে নিচ্ছেন চায়নার নৌবাহিনী। প্রিয় দর্শক, চায়না এখন ভারত মহাসাগর